ভারতের সেভেন সিস্টার্সের মণিপুরে টিকল না মোদী সরকারের মুখ্যমন্ত্রী। রক্তাক্ত সংঘর্ষে কি উস্কানি দিয়েছিলেন তিনি? ইরানে হামলা হলে শত্রুদের কবর রচিত হবে, আমেরিকাকে হুঁশিয়ারি তেহরানের। ট্রাম্পকে কি হত্যার চেষ্টা করেছিল খামেনির দেশ? আমেরিকা চালাচ্ছে কে, তা নিয়ে গোটা বিশ্বে আলোচনার ঝড়। কার নির্দেশে চাকরি হারাচ্ছেন মার্কিন সরকারি কর্মচারীরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের মোদী সরকার ক্রমাগত নাক গলালেও নিজ দেশের অশান্ত রাজ্যের সহিংসতা থামাতে ব্যর্থ। আর এই ব্যর্থতার দায় মাথায় নিয়ে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। ক্ষমতাসীন বিজেপির সদস্য বীরেন সিং এর বিরুদ্ধে মণিপুরে সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিংসতাকে উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে। কি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে? কেন সেভেন সিস্টার্সের রাজ্য মণিপুরে টিকতে পারল না মোদীর দল? বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। हिंदुस्तान की हत्या की है, सिर्फ मणिपुर की नहीं, हिंदुस्तान की हत्या की है इनकी राजनीति ने। কিছুদিন আগেই ভারতের মণিপুর রাজ্যের জাতিগত সংঘাত ইস্যুতে লোকসভায় এভাবেই ক্ষোভ ঝেড়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জাতিগত সংঘাতে গত 2 বছর ধরে অশান্ত ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য মণিপুর। দীর্ঘদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগের দাবি তুলে আসছিলেন বিরোধী নেতারা। অবশেষে সহিংসতা থামাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার সন্ধ্যায় রাজ্যের গভর্নরের কাছে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। ধারণা করা হচ্ছে দলীয় কোন্দল থামাতে ও রাজ্য সরকারের বিরুদ্ধে কংগ্রেসের সম্ভাব্য অনাস্থা ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন বীরেন সিং। এর আগে তিনি 14 জন বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। 60 সদস্যের মণিপুর বিধানসভার আর কোনো সদস্যকে নিজের পক্ষ দেখাতে ব্যর্থ হন তিনি। মাত্র 15 মিনিটের সেই বৈঠকের পর ইম্ফলে ফিরেই মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বীরেন। দেশটির সংবাদ মাধ্যম বলছে, মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনা চিন্তা করছিল কংগ্রেস। এছাড়া বীরেনের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট ছিলেন রাজ্যের বিজেপি বিধায়করাও। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের সম্ভাবনা রয়েছে এমন আশঙ্কা তৈরি হয় সেখানে। এর মাঝে বীরেনের পদত্যাগ ছাড়া আর কোনো গতি ছিল না। কংগ্রেস তার এই ইস্তফাকে নিজেদের দাবির স্বীকৃতি বলে উল্লেখ করেছে। পদত্যাগপত্রে বীরেন সিং লিখেছেন, মণিপুরের মানুষের সেবা করতে পেরে আমি সম্মানিত। কেন্দ্রকে অনুরোধ জানিয়ে তিনি আরও লিখেন, হাজার হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো বিষয়ের উপরে অগ্রাধিকার দিতে হবে। তবে বীরেন সিং এর পদত্যাগের কারণ হিসেবে এরই মধ্যে আলোচনায় এসেছে তার ফাঁস হওয়া একটি কল রেকর্ড। অডিও টেপটিতে শোনা যায় মুখ্যমন্ত্রী মেইতি সম্প্রদায়ের কাউকে রাজ্যের অস্ত্রভাণ্ডার লুটের পরামর্শ দিচ্ছেন এবং তারপরে যাতে তাদের পুলিশ গ্রেফতার না করে সে ব্যাপারে আশ্বস্ত করছেন। এর প্রেক্ষিতে কুকি সম্প্রদায়ের এক ব্যক্তি সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী রাজ্যে সহিংসতা উস্কে দিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর পরীক্ষার জন্য অডিও রেকর্ডটি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। বেসরকারি ফরেন্সিক ল্যাবরেটরি ট্রুথ ল্যাবের রিপোর্ট বলছে, মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর 93% সঠিক। এরপর থেকে বীরেন সিং এর বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হয়ে ওঠে। ভারতের স্বাধীনতার পরবর্তী ইতিহাসে বীরেন সিং এর সময়কালকে মণিপুরের অন্যতম রক্তক্ষয়ী সময় হিসেবে চিহ্নিত করতে শুরু করেছে ভারতের সাংবাদিক ও ইতিহাসবিদদের একাংশ। 1.5 বছরের বেশি সময় সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায়, কুকি সহ অন্যান্য জাতিগোষ্ঠীর সংঘর্ষে 2.5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়াও গৃহহীন হয়েছেন হাজারো মানুষ। মির ফজলে রাব্বি, বাংলা ভিশন। তেহরানের হামলা হলে ইরানের শত্রুদের কবর রচিত হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এমন অপচেষ্টা হলে ছাড় দেবে না ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দেন, বিদেশিদের কাছে মাথা নত করবে না তার দেশ। ইরানে ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর তেহরানের আজাদি স্কয়ারে আয়োজিত সমাবেশে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে তেহরানের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে জনগণকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বলেছেন, যুক্তরাষ্ট্র বোঝাতে চাচ্ছে ইরান দুর্বল হয়ে গেছে, তাই
এখনই আঘাত হানার মোক্ষম সুযোগ। এমন অপচেষ্টা হলে ইরানের শত্রুদের কবর রচিত হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। বলেছেন, যুক্তরাষ্ট্র জানে না সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক নির্দেশনায় ইরানের জনগণ শত্রুদের বিষয়ে সদা সতর্ক আছে। সমঝোতা আলোচনার কথা বলে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নয়া মার্কিন নিষেধাজ্ঞা আরোপের জের টেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন পেজেশকিয়ান। তিনি বলেছেন, গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের হামলা আর তাণ্ডবের পেছনে মূল ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা আর সামরিক বাহিনীর প্রদর্শনীতে বিপুল সংখ্যক জনতা অংশগ্রহণ করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান, এমন দাবি করা হয়েছে মার্কিন সাংবাদিক অ্যালেক্স আইজেনস্টাইনের প্রকাশিত একটি বইয়ে। 2024 সালের শেষ দিকে ইরানের ঘাতক দল বেশ কয়েকবার ট্রাম্পকে হত্যার চেষ্টা চালায় বলে ওই বইয়ে দাবি করা হয়েছে। ওই বইয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের পাঠানো আততায়ীরা ক্ষেপণাস্ত্র ছুড়ে ট্রাম্পের ব্যক্তিগত বিমানও ভূপাতিত করার পরিকল্পনা করে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। খোদ যুক্তরাষ্ট্রের মাটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে, আর সে কারণেই তেহরানের ব্যাপারে আতঙ্কে ভুগছেন ট্রাম্প। রবিবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বিস্ফোরক এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, গত বছরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মৌসুমে বেশ কয়েকবার ট্রাম্পের ওপর হামলার চেষ্টা চালায় ইরানের ঘাতক দল। মূলত সাংবাদিক অ্যালেক্স আইজেনস্টাইনের প্রকাশিত বই রিভেঞ্জ, দ্য ইনসাইড স্টোরি অব ট্রাম্পস রিটার্ন টু পাওয়ার এর বরাত দিয়ে এসব কথা জানায় অ্যাক্সিওস। ওই বইয়ে অ্যালেক্স আইজেনস্টাইন বলেন, ইরানের গুপ্ত হামলায় মারা যেতে পারেন। এ নিয়ে ট্রাম্প প্রকাশ্যে যতটা উদ্বেগ দেখিয়েছেন, বাস্তবে তিনি তার চেয়েও অনেক বেশি উদ্বিগ্ন। তার গুপ্ত হত্যার শিকার হওয়ার ঝুঁকি ছিল গুরুতর। বইটিতে বলা হয়, ইরানের গুপ্ত হত্যাকারী দল ক্ষেপণাস্ত্র ছুড়ে ট্রাম্পের ব্যক্তিগত বিমান ভূপাতিত করতে পারে। গত বছরের শেষ দিকে তার প্রচারণা দল এমন তথ্য জানতে পারে। এ নিয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে ঝুঁকি এড়াতে গোপনে অন্য একটি বিমানে সফর করেন ট্রাম্প। সে বিমানটি ছিল মার্কিন ধনকুবের স্টিভ উইটকফের। অ্যাক্সিওস জানিয়েছে, ইরান গুপ্ত হত্যার চেষ্টা চালাচ্ছে। নির্বাচনী প্রচারণার মৌসুমে এ ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করেন মার্কিন কর্মকর্তারা। 2024 সালের নভেম্বরে ট্রাম্পকে হত্যার ব্যাপারে ইরানের ওই ষড়যন্ত্রের তথ্য সামনে আনে দেশটির বিচার বিভাগ। বলা হয়, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ট্রাম্পকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রে গুপ্ত ঘাতক নিয়োগ দিয়েছে তেহরান। নির্বাচনী মৌসুমে ফ্লোরিডার গলফ ক্লাবেও ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়, তবে তা ঠেকিয়ে দেন গোয়েন্দারা। এছাড়া 2024 সালের সেপ্টেম্বরে পেনসিলভেনিয়ায় একটি সন্দেহভাজন ড্রোন ট্রাম্পের গাড়িবহরকে অনুসরণ করছিল বলে জানান গোয়েন্দারা। পরে সেটিকে ইলেকট্রিক গান দিয়ে ভূপাতিত করা হয়। মূলত 2020 সালে ইরানের অন্যতম শীর্ষ কমান্ডার কাশেম সোলাইমানিকে বিমান হামলায় হত্যার পর থেকেই গুপ্ত হত্যার ঝুঁকিতে আছেন ট্রাম্প। তৎকালীন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই সোলাইমানিকে হত্যার নির্দেশ দেন। এরপর থেকেই বদলা নেয়ার চেষ্টা চালাচ্ছে ইরান। এদিকে এ প্রেক্ষাপটে কয়েকদিন আগেই ট্রাম্প জানান, এরই মাঝে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়ে রেখেছেন, যদি তিনি হত্যার শিকার হন তবে যেন ইরানকে নিশ্চিহ্ন করে দেয়া হয়। হিজল জুবায়ের, বাংলা ভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও আরও এক প্রভাবশালী ব্যক্তির নির্দেশে আমেরিকায় চাকরি হারাচ্ছেন সরকারি কর্মচারীরা। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সহায়তা প্রতিষ্ঠানের আর্থিক বরাদ্দ। ব্যয় সংকোচনের নামে বন্ধের পথে মার্কিন কংগ্রেসের অনুমোদিত বাজেট। প্রশ্ন উঠেছে, ট্রাম্প ছাড়া আর কার নির্দেশে আমেরিকা চলছে? কার উপর এতটা নির্ভর করছেন মার্কিন প্রেসিডেন্ট? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও চলছে নতুন এক ছায়া সম্রাটের শাসন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের আদেশে চলে যাচ্ছে সরকারি কর্মচারীদের চাকরি। ইচ্ছা হলেই তিনি বন্ধ করে দিচ্ছেন অর্থের বরাদ্দ। রাষ্ট্রপ্রধানের মাথায় বসে রাজত্ব চালানোর এমন নজির আছে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র গৌতম আদানির মতো ব্যবসায়ীদের ঠেকানোর সাধ্য অনেক সময় খোদ
সরকারেরও থাকে না। যেমন হাসিনার নাকের ডগায় বসে শেয়ার বাজার সহ দরবেশখ্যাত সালমান হজম করে ফেলেছিলেন হাজার হাজার কোটি টাকা। ইতিহাস বিবেচনায় প্রশ্ন উঠেছে, আসলে কে চালাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ থাকার পরেও মাথার উপর আওয়ামী লীগ সভানেত্রীর হাত থাকায় তার টিকিও ছুঁতে পারেনি কেউ। ভারতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেও ধরাছোঁয়ার বাইরে আছেন আদানি সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট গৌতম আদানি। অভিযোগ রয়েছে, দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বানিয়েছেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। যুক্তরাষ্ট্রে টেসলা প্রধানের ক্রমবর্ধমান ক্ষমতা দেখে মনে হচ্ছে, ট্রাম্পের আশীর্বাদে সালমান ও গৌতমের মতো একই পথে হাঁটছেন ট্রাম্পের প্রিয় মিত্র ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের প্রচ্ছদে সম্প্রতি ছাপা হয় অদ্ভুত এক ছবি। সেখানে দেখা যায় হোয়াইট হাউসে যে ডেস্কে অফিস করেন মার্কিন প্রেসিডেন্ট, সেখানে ট্রাম্পের জায়গায় বসে আছেন ইলন মাস্ক। এবারের নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন টেসলা, স্পেস এক্স ও এক্সের মালিক। প্রতিদানে ইলন মাস্ককে সরকারি দক্ষতা বিভাগ নামের একটি বিভাগের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এর ফলে এই ধনকুবের পেয়েছেন সরকারি কর্মচারীদের ছাঁটাই করার ক্ষমতা। তার দখলে গেছে কোটি কোটি আমেরিকান নাগরিকের ব্যক্তিগত তথ্য। ব্যয় সংকোচনের নামে তিনি বাতিল করে দিতে পারেন মার্কিন কংগ্রেসের পাশ করা কোনো বাজেট। কংগ্রেসের অনুমোদনে তৈরি মার্কিন সরকারের প্রচলিত কোনো সংস্থা নয় ইলন মাস্কের দায়িত্ব নেয়া ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি। 2025 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে প্রতিষ্ঠিত এই সংস্থার বাজেট কোত্থেকে আসে, এর প্রধান হিসাবে ইলন মাস্ক কোনো বেতন পান কিনা, তার সবকিছুই ধোঁয়াশায় ঢাকা। প্রেসিডেন্টের স্বাক্ষরিত ও কংগ্রেসের অনুমোদিত কোনো বাজেট কমানো কিংবা বাতিল করার অধিকার ডিওজিই এর আছে কিনা সে ব্যাপারে সন্দিহান বেশিরভাগ মার্কিন আইন বিশেষজ্ঞ। নির্বাচিত সরকার যাতে সংবিধান বহির্ভূত কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে সেটা নিশ্চিত করতে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সিদ্ধান্ত আটকে দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শিক্ষার্থীদের লোন মৌকুফ করতে গেলে সেটাও থামিয়ে দিয়েছিলেন মার্কিন উচ্চ আদালত। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া টেসলা প্রধানের ইচ্ছেমতো ছড়ি ঘোরানোর পরিণাম কি হবে সেটা এখনো অনিশ্চিত। তবে অনেক বিশ্লেষকের ধারণা, ট্রাম্পের আমলে ইলন মাস্কের ছায়া সরকার টিকে গেলে আমেরিকা পড়তে পারে ভয়াবহ সংকটে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে লন্ডনে স্টেশনের নামের পরিচিতি বাংলায় লেখা হবে কেন? ব্রিটিশ এক এমপির এমন আপত্তিতে সমর্থন জানিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন প্রযুক্তিবিদ আর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কর্মদক্ষতা উন্নয়ন বিভাগের প্রধান ইলন মাস্ক। সম্প্রতি গ্রেট ইয়ারমাউথ অঞ্চলের জনপ্রতিনিধি ব্রিটিশ এমপি রুপার্ট লোই সামাজিক মাধ্যমে হোয়াইট চ্যাপেল স্টেশনের ছবি পোস্ট করেন। এক্সে পোস্ট করা ছবিতে ইংরেজি ও বাংলা ভাষায় লেখা স্টেশনের নাম ফলক নিয়ে আপত্তি তুলেছেন রিফর্ম ইউকের 67 বছর বয়সী এই নেতা। লয়ের অভিযোগ, নাম ফলকে বাংলা কেন ব্যবহার করা হয়েছে, শুধু ইংরেজি কেন নয়। মূলত বাংলা ভাষায় নাম ফলকের পক্ষে অনেকে যুক্তি দিলেও আপত্তিতে সমর্থন জানিয়ে মাস্ক প্রতিক্রিয়া দিলে লয়ের পোস্টটি ভাইরাল হয়ে যায়। পূর্ব লন্ডনের উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশিদের অবদানের প্রতি সম্মান দেখাতে 2022 সালে হোয়াইট চ্যাপেল টিউব স্টেশনের নাম ফলকে বাংলা ব্যবহারের প্রচলন শুরু হয়। তখন এর প্রশংসায় সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অঞ্চলে যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষী মানুষের বসবাস। রুপার্ট লোইকে রিফর্ম ইউকের শীর্ষ নেতা নাইজেল ফারাজের স্থলাভিষিক্ত করার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন ইলন মাস্ক। এ যেন আত্মার সাথে শরীরের মিলন। ইসরায়েলের আগ্রাসনে আলাদা ছিলেন যমজ দুই ভাই। যুদ্ধবিরতির ফলে 15 মাস পর দেখা হলো মাহমুদ ও ইব্রাহিমের। তাদের আনন্দ অশ্রুসিক্ত আলিঙ্গনের ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তবে আনন্দের মাঝে কষ্টও ছিল। ডেস্ক রিপোর্ট আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। বিচ্ছেদের 15 মাস পর আবার দেখা হলো দুই যমজ ভাইয়ের। একে অপরকে জড়িয়ে ধরে বললেন, পুনরায় এক হলো আত্মা ও শরীর। গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল কিছু অংশে চলাচলের অনুমতি দেওয়ার পর দুই যমজ ভাই ইব্রাহিম ও মাহমুদ আল আতুতের আনন্দ অশ্রুসিক্ত আলিঙ্গনের ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তবে পুনর্মিলনের আনন্দের মাঝেও ছিল কষ্টের ছাপ। রাত 2টায় সে আমাকে ফোন করে। আমি তখন ঘুমিয়েছিলাম। আমাকে বলল, ইসরায়েল আমাদের আসতে দিবে। আমি বললাম, ভাই
আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যিই তুমি আমাকে ফোন করেছ? ইব্রাহিম আমাকে বলল, আমার কাছে চলে এসো ভাই। গভীর রাতেই আমি রেডি হয়ে গাড়িতে করে দ্রুত চলে গেলাম। গাজার উত্তরে জাবালিয়া এলাকার বাসিন্দা এই দুই ভাই যুদ্ধের শুরুতে আলাদা হয়ে পড়েন। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় 47,000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। যুদ্ধের শুরুতে ইসরায়েল উত্তর গাজার মানুষকে দক্ষিণে যাওয়ার নির্দেশ দিলেও সবাই যেতে পারেনি। যারা গিয়েছিল যুদ্ধবিরতির আগ পর্যন্ত তারা ফেরার অনুমতিও পায়নি। ইব্রাহিম দক্ষিণে চলে যান আর মাহমুদ থেকে যান উত্তরেই। এক রাতে ফেরার অনুমতি পাওয়ার পর ইব্রাহিম ফোন করে মাহমুদকে জানান। মাহমুদ দ্রুত প্রস্তুত হয়ে প্রধান সড়কে গিয়ে অপেক্ষা করতে থাকেন। আমি একটানা 6 ঘন্টা দাঁড়িয়েছিলাম। চারদিকে দেখছি আর ভাবছি, ইব্রাহিম কোথায়? পরিচিতদের জিজ্ঞাসা করলাম, ইব্রাহিমের আসতে কত সময় লাগতে পারে? তারা বললেন 1 ঘন্টার মতো লাগবে। যেহেতু আমার ভাইয়ের সাথে তার ছোট 6টা মেয়েও ছিল, তাই তাদের আসতে অনেক সময় লেগেছে। অনেকক্ষণ পর আমার ভাই আমাকে মাহমুদ বলে ডাক দিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ওকে ছাড়তে একেবারেই ইচ্ছা করছিল না আমার। এটি যেন আত্মার সাথে শরীরের মিলন ঘটেছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি আমার ভাইকে খুঁজে পেয়েছি। পুনর্মিলনের পর দুই ভাই তাদের ধ্বংসস্তূপে পরিণত বাড়ির সামনে বসে থাকেন। এই বাড়িতেই 2023 সালের নভেম্বরে এক ইসরায়েলি হামলায় ইব্রাহিমের এক মেয়ে নিহত হয় এবং আরেকজন আহত হয়। ইব্রাহিম দক্ষিণে যেতে চাননি, কিন্তু ইসরায়েলি সেনারা যখন উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের দিকে এগোয় তখন রেড ক্রিসেন্ট তাদের একটি বড় হাসপাতালে সরিয়ে নিয়ে যায়। নভেম্বরের 19 তারিখ আমাদের বাসায় হামলা হয়। হামলায় আমার ছোট্ট মেয়ে শহীদ হয়, আরেকজন আহত হয়। আমরা ইন্দোনেশিয়ান এক হাসপাতালে ছিলাম, সেখানেও ইসরায়েলের সেনারা আমাদের ঘিরে ফেলে। আমার মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল, তার মাথা ফেটে গিয়েছিল। সে অবস্থাতেই রেড ক্রিসেন্টের লোকেরা আমাদের খান ইউনিসের নাসের হাসপাতালে নিয়ে যায়। এই 4 মাস দুই ভাইয়ের কোনো যোগাযোগ ছিল না। বাড়ি ও সম্পত্তি হারিয়ে পরিবার নিয়ে দুঃসহ অবস্থায় ছিলেন ইব্রাহিম। যুদ্ধবিরতির পর এখন তারা আবার একসঙ্গে। সন্ধ্যায় ধ্বংসস্তূপের সামনেই আগুন জ্বালিয়ে রান্না করেন। তাদের ছোট্ট শিশুরা আনন্দ নিয়ে দেখে এই দৃশ্য। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। লিবিয়ার দক্ষিণ পূর্ব মরুভূমিতে দুটি গণকবর থেকে অন্তত 50 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে এসব মৃতদেহ ইউরোপে পাড়ি জমাতে চাওয়া অভিবাসন প্রত্যাশীদের। রবিবার লিবিয়ার নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম গণকবরটি দক্ষিণ পূর্ব দিকের কুফরা শহরের একটি খামারের ভেতরে ছিল। সেখান থেকে কমপক্ষে 19 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। শহরটির একটি বন্দি শিবিরে অভিযান চালালে সেখানেও আরও একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। ওই কবর থেকে উদ্ধার করা হয়েছে আরও 30টি মরদেহ। স্থানীয় কর্মকর্তাদের ধারণা, ওই গণকবরে আরও অনেকেই মাটি চাপা দেওয়া হয়েছে। মাটি চাপা দেওয়ার আগে কাউকে গুলি করে হত্যাও করা হয়েছে। গণকবরটিতে অনুসন্ধান অব্যাহত রয়েছে আর উদ্ধারকৃত মরদেহগুলো এরই মধ্যে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ইউরোপে যাওয়ার জন্য আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ লিবিয়াকে বেছে নেয়, কিন্তু মানব পাচারকারী চক্র অভিবাসন প্রত্যাশীদের দুর্বলতার সুযোগে নানা ধরনের নির্যাতন করে অর্থ আদায় করে, হত্যাও করা হয় অনেককে। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।